শীতকালের সময় ছিল। সারদা আর প্রসাদ কম্বল ঢাকা দিয়ে শুয়েছিল, আর শুয়ে শুয়ে তারা তরুণের বিয়ের কথা চর্চা করছিল। হ্যাঁ গো, ঘুমুলে নাকি? না গো সারদা, মনে মনে আমি গান গাইছি। তাহলে মনের ভেতরে সেই গান বন্ধ করো আর তরুণের বিয়ের কথা বলো। কি আর বলার আছে, সে তো চাকরি করছে, আর চাকরি করা মেয়ে চাই। ওই মেয়েটির কি নাম যেন মনে পড়ছে না। বৈশালী গো, ওই মেয়েটার নাম বৈশালী। হ্যাঁ, বৈশালী। ওই মেয়েটিকেই তো সে ভালোবাসে, আর তাকেই তো সে বিয়ে করতে চায়। ছেলে তো খুবই উৎসাহিত, কিন্তু আমরা বড়রা কেন আছি বলো? যদি সে আমার ছেলে হতো, তার গালে কষে দুটো থাপ্পড় লাগাতাম, কিন্তু সেটা তো নয়। সে পালিত ছেলে, তাকে আমি কিছু বলতে পারবো না। সে যাই হোক, সে কি আমাদের ছেলে নয়? তুমি বলো। এভাবে সারদা প্রসাদ বলাবলি করছিল, আর ওদিকে নিজের ঘরে 8 মাসের গর্ভবতী অনামিকা নিজের 6 বছরের মেয়ে ভাবনার সাথে কথা বলছিল। ভাবনা, এটা বল দেখি, তুই আমার কাছে ঘুমবি না দাদু দিদার কাছে গিয়ে ঘুমবি? মা, আমি দাদু দিদার কাছে শুতে যাই। তুমি আমাকে দাদু দিদার কাছে ছেড়ে আসো না। যখন দাদু তোমাকে এই প্রশ্ন করেছিলেন, তখন তুমি ওনাকে কথাটা বলনি কেন? তখন মনে হয়েছিল আমি তোমার কাছেই ঘুমোবো, কিন্তু এখন মনে হচ্ছে যে আমি ওনাদের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ি, তাই আমি বলছি। তোকে নিয়ে আমি পারবো না, চল। একথা বলে সে নিজের মেয়ে ভাবনাকে সঙ্গে করে নিয়ে শ্বশুর শাশুড়ির ঘরের দিকে যায়। তার ঘরে ঢোকার আগেই সে তাদের মধ্যে যা কথা হচ্ছিল সেটা শুনতে পায়। আমরা গুরুজন, আমাদেরকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ছেলে ভেবেছে যে ওই মেয়েটির সাথে সে সুখে থাকবে, তাই ওই মেয়েটিকে আমাদেরকে বৌমা রূপে স্বীকার করতে হবে। আমাদের কাছে আর কোনো উপায় নেই। তাদের মধ্যে এই কথোপকথন শুনে গর্ভবতী অনামিকা খুব অবাক হয়ে যায়। সে কাঁদতে লাগে। সারদা আর প্রসাদ তরুণের বিয়ের কথা চর্চা করছে, সেটা অনামিকা জানত না। সে ভুল বুঝে নেয় যে তারা তার স্বামী রমেশের দ্বিতীয় বিয়ে দিতে চায়। আমারও এইটাই মনে হয় গো, নিজের পছন্দের মেয়ে না হলে সে কি তার সাথে সুখে থাকতে পারে? এই ব্যাপারটা নিয়ে আমাদের গর্ভবতী বৌমা অনামিকার সাথে কথা বলতে হবে। এটা একদম ঠিক কথা বলেছ। বৌমাকে না জানিয়ে কি ছেলের বিয়ে আমরা দিতে পারি? বৌমার অনুমতি না নিয়ে বিয়ে কি করে হবে? বারে বা সারদা, এই দৃশ্যটা দেখে খুব মজা হবে। সারদা প্রসাদ এ নিয়ে চর্চা করছিলই, ততক্ষণে ভাবনা এসে তাদের দরজায় কড়া দেয়। দাদু ও ঠাম্মা, দরজা খোলো, আমি এসেছি। এভাবে জোর গলায় বলাতে অনামিকা তাড়াতাড়ি নিজের চোখের জল মোছে। ততক্ষণে প্রসাদ এসে দরজা খোলে, দেখে দরজার কাছে বৌমা অনামিকা আর ভাবনা দাঁড়িয়ে আছে। সে কি বৌমা, এখনো তুমি ঘুমোওনি? যাও, গিয়ে বিশ্রাম করো, আমরা ভাবনার দেখাশোনা করে নেব। একথা বলে প্রসাদ ভাবনাকে সঙ্গে করে ভেতরে নিয়ে যেতে লাগে। আচ্ছা বেশ বাবা। এরকমটা বলে অনামিকা দুঃখিত মন নিয়ে সেখান থেকে চলে যায়। ভাবনা দাদু দিদার মধ্যেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল শাশুড়ি সারদা আর বৌমা অনামিকা ঠিক এক সময়ে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে? তোমাকে ঘুমোতে বলেছিলাম না? যতই শুয়ে থাকি না কেন, কিন্তু বিশ্রাম পাচ্ছি না। কি হয়েছে বৌমা, তোমার ভালো লাগছে না বুঝি? সারদার এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা কোনো উত্তর না দিয়ে সে মনে মনে ভাবতে লাগে। আমার মনটা ভালো নেই যে মা। কাল রাতে আপনি আর বাবা আপনার ছেলের দ্বিতীয় বিয়ের কথা যখন থেকে বলেছেন, তখন থেকে কেমন যেন লাগছে। সারা রাত ঘুমোতে পারিনি, মনের মধ্যে যেন সুনামি চলছে, খুব বড় ঝড় উঠেছে। অনামিকাকে চুপচাপ দেখে সারদা জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? আমি যে প্রশ্ন করলাম তুমি উত্তর দিলে না, এমন কি কথা ভাবছো? তেমন কিছুই না মা। যাও, গিয়ে বিশ্রাম করো, আমি বাড়ির সব কাজকর্ম করে নেব। আমি একদম ঠিক আছি মা, আমি কাজকর্ম করতে পারবো, আপনি গিয়ে বিশ্রাম করুন। তোমার 8 মাসের বড় পেট, এটা নিয়ে এত কাজকর্ম করা খুব কঠিন, গিয়ে বিশ্রাম করো। যেহেতু আমার দ্বারাই হচ্ছে না, তাই আপনি নিজের ছেলের পছন্দের মেয়ের সাথে তার ঘটা করে বিয়ে দিতে চান? আচ্ছা, তুমি আমাদের কথা শুনে ফেলেছো। হ্যাঁ, ওই মেয়েটিকে সে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়, ভুলতে পারছে না, তাই আমরাও তার বিয়ে দিয়ে ঘরে তুলতে চাই। এভাবে সারদা তরুণের বিয়ের কথা তাকে বলে,
কিন্তু অনামিকা পুরো ব্যাপারটা ভুল বোঝে। সে ভাবে সে রমেশের বিয়ের কথা বলছে, তাই কোনো উত্তর না দিয়ে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সারদা গিয়ে বাড়ির বাইরে আলপনা দিতে লাগে। তখন প্রায় সকাল 10টা বাজে। সোফাতে সারদা, প্রসাদ আর পুরোহিত মশাই বসেছিলেন। অনু, গিয়ে ছেলেকে ডেকে আনো তো। বলো পুরোহিত মশাই এসেছেন কুষ্টিগুলো দেখতে। এইসব কেন করছেন আপনি মা? এবার তুমি আমায় বলবে কি করতে হবে। যাও গিয়ে ছেলেকে বলো, সে ঠিক বুঝতে পারবে। যাও গিয়ে রমেশকে ডেকে আনো। আচ্ছা বেশ মা। দুঃখিত মন নিয়ে অনামিকা সেখান থেকে নিজের বেডরুমে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রমেশ তৈরি হচ্ছিল। তাকে দেখে অনামিকা বলে, কোথায় যাচ্ছ তুমি এভাবে রেডি হয়ে? মা বলল যে কোনো একটা গ্রামে যেতে হবে, তাই তো আমি তৈরি হচ্ছি। তুমি জানো না বুঝি কোন গ্রামে যাচ্ছ? জানলে কি আর আমি তোমাকে বলতাম না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওদিকে পুরোহিত মশাই এসেছেন কুষ্টি গণনা করতে, তাই মা আপনাকে ডেকে পাঠিয়েছেন। এ কথাটা শুনে রমেশ ভীষণ আনন্দিত হয়। আচ্ছা, পুরোহিত মশাই এসে গেছেন? ঠিক আছে অনামিকা, আমি এক্ষুনি আসছি। এভাবে বলে সে আনন্দে বেডরুম থেকে হলের দিকে যায়। সেখানে গিয়ে সোফায় বসে পড়ে। অনামিকাও পিছু পিছু যায়। পুরোহিত মশাই কুষ্টি দেখতে লাগেন। অনামিকা, তুমি গিয়ে বিশ্রাম করোগে। তখন থেকে দেখছি কিছু না কিছু কাজ করেই যাচ্ছ। এ কথা শুনে অনামিকা মনে মনে ভাবতে লাগে, আচ্ছা যদি আমি এখানে থাকি তো এনাদের সব কথা শুনে ফেলবো, তাই। এভাবে বলাতে কোনো উত্তর না দিয়ে সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। কিন্তু দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সে কান পেতে রাখে। সেখানে কি কথা হচ্ছে সেটা সে হালকা হালকা করে শুনতে পায়। মা, বর বধূর কুষ্টির খুব মিল আছে। আপনারা কোনো চিন্তা না করে এদের দুজনের বিবাহ দিতে পারেন। তার এই কথা শুনে সারদা, প্রসাদ আর রমেশ তিনজনেই ভীষণ আনন্দিত হয়। তাহলে আর দেরি কেন পুরোহিত মশাই, একটা ভালো দিন দেখে আপনি নিজের হাতে দুজনের বিবাহ সম্পন্ন করুন। হ্যাঁ পুরোহিত মশাই, ইনি ঠিক বলেছেন। ঠিক আছে প্রসাদ বাবু, তাহলে আমি বিয়ের জন্য ভালো দিন দেখি। একথা বলে পুরোহিত মশাই দিনক্ষণের গণনা করতে লাগেন। এই কথাটা শুনে অনামিকা আর সহ্য করতে পারে না। বিছানার ওপরে বসে সে ভীষণ কান্নাকাটি করতে লাগে। এমনিতেও ভালো দিনক্ষণ ধরা হয়ে গেছে, আমাকে এনারা বাড়ি থেকে বেরও করেনি, কিন্তু আমি আমার মেয়ে ভাবনাকে সঙ্গে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর আমার শ্বশুর শাশুড়ি নিজেদের ছেলের বিয়ে দেবেন। এই ভেবে অনামিকা সিদ্ধান্ত নিয়ে নেয়। সেদিন বিকেল 5টা নাগাদ অনামিকা নিজের মেয়ে ভাবনাকে স্কুল থেকে নিতে যায়। সেখান থেকে বাড়ি না ফিরে সে সোজা রেলওয়ে স্টেশনে চলে যায়। তারপর একটা সিমেন্টের বেঞ্চের উপরে বসে বসে সে খুব কান্নাকাটি করতে লাগে। মা, তুমি বাড়ি না গিয়ে এখানে সোজা কেন এলে? আমরা অন্য কোথাও যাচ্ছি মা। কিন্তু কোথায় মা? এই নিয়ে আমি তোকে পরে বলবো মা। এভাবে সে নিজের মনে ধৈর্য রেখে ভাবনার প্রত্যেক প্রশ্নের এক একটা করে উত্তর দেয়। ততক্ষণে অন্ধকার নেমে আসে। শীতকালের সময় চারিদিকে তুষার বৃষ্টি হচ্ছে। ঠিক সেই সময় প্ল্যাটফর্মে লাল বাতি জ্বলে ওঠে। অনামিকার শাড়ির আঁচল দিয়ে ভাবনা নিজের মুখটা ঢেকে নেয়। অনামিকা ধীরে ধীরে কাঁপতে শুরু করে। ওদিকে সারদা ভীষণ চিন্তিত। একটা চিঠি নিয়ে সে হলে আসে। সেই চিঠিটা সে রমেশকে দেয়। রমেশ চিঠি পড়তে লাগে। আমি বুঝতে পেরেছি তুমি দ্বিতীয় বিয়ে করছো। আমি আর মেয়ে যেন তোমার বিয়েতে কোনো বাধা না দিই, তাই আমরা যাচ্ছি। সে কি মা, অনামিকা ভাবছে আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। তুমি বলনি তরুণের বিয়ের কথা? আমরা বলবো ভেবেইছিলাম, কিন্তু জানতাম না বৌমার ভালো লাগবে কিনা, তাই বলার আগেই সে ছাড়, চল আমরা চারিদিকে খুঁজে দেখি সে কোথায় গেল। একথা বলে সারদা যায় রেলওয়ে স্টেশনে দেখতে। প্রসাদ বাস স্ট্যান্ডে খুঁজতে যায় আর রমেশ গলি গলিতে গিয়ে তাকে খোঁজে। ভাবনা রেলওয়ে স্টেশনে ঠাকুমাকে দেখতে পায়। ঠাকুমা! এভাবে জোর গলায় ডাকাতে সারদা ভাবনাকে দেখতে পায়। ভাবনা ছুট্টে ঠাকুমার কাছে চলে যায়। সারদা ভাবনাকে দেখতে পেয়ে ভীষণ আনন্দিত হয়। ভাবনাকে কোলে তুলে সে হামি খেতে লাগে। তারপর সে অনামিকার কাছে যায়, তাকে সব কথা খুলে বলে এবং তাকে বাড়ি ফিরিয়ে আনে। বাড়িতে সে তরুণ আর বৈশালীকে দেখতে পায়। কিছুক্ষণ পরে রমেশ আর প্রসাদকে ফোন করে তাদেরকে বাড়িতে ডাকা হয়। দুজনেই বাড়ি ফিরে আসে। তারপর তরুণ আর বৈশালীকে দেখে, অনামিকা, বাড়িতে এদের দুজনের বিয়ের চর্চা হচ্ছিল, আমার বিয়ের চর্চা হয়নি। শাশুড়ি মা আমাকে সব কথা খুলে বলেছেন। আমারই
বুঝতে একটু ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দিও তোমরা। তার মুখে এই কথা শুনে সবাই একটু নিশ্চিন্ত হয়। তারপর একটা ভালো মুহূর্ত দেখে বৈশালী আর তরুণের খুব ধুমধাম করে বিয়ে দেয়া হয়। তাদের দুজনের বিয়ে দেখে অনামিকা আর রমেশও ভীষণ আনন্দিত হয়, আর এভাবে পুরো পরিবার একসাথে সুখে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। আমবাগানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করে অরবিন্দ। তার আর পেশেন্স থাকে না। ততক্ষণে তার বন্ধু কিশোর আসে। তার দিকে রেগে মেগে তাকিয়ে থাকে অরবিন্দ। এভাবে রেগে মেগে কেন দেখছিস? আসছিলামই তখনই মা একটা ছোট্ট কাজ করতে বলল। সেই কাজটা করতে গিয়ে 1 ঘন্টা লেগে গেল। কি করব বল? এসব আমাকে কেন বলছিস? আমার শুধু অনামিকাকে চাই। নিজের ভালোবাসার কথা তাকে বুঝিয়েও আমি আর বোঝাতে পারছি না। এবার আমি পাগল না হয়ে যাই। আরে আমার কাছে একটা খুব ভালো বুদ্ধি আছে, ফলে সে তোকে ভালোবাসতে লাগবে। তুইও যদি তেমনটাই করিস তাহলে সে তোর। তাহলে আর দেরি কেন করছিস? বল না সেই পরিকল্পনা। যেভাবেই হোক আমার অনামিকাকে চাই। অরবিন্দের বারবার জিজ্ঞাসা করাতে তখন কিশোর নিজের পরিকল্পনাটা অরবিন্দকে বলে। পরিকল্পনাটা শুনে অরবিন্দ ভীষণ আনন্দিত হয়। সে অনুভব করতে লাগে যেন অনামিকা তার নিজের স্ত্রী। ব্যাপারটা কিশোর লক্ষ্য করে। অনেক হলো, এত খুশি হোস না। আগে তুই অনামিকার কাছে যা। পরিকল্পনা অনুযায়ী যে কথা হয়েছে সেটার জন্য তুই তাকে রাজি করা। যা বলছি। যদি আমি চলে যাই তাহলে তুই কি করবি? আসলে অমৃতা আসবে বলেছে। কিশোর শুনে লজ্জা পেয়ে যায়। তা দেখে অরবিন্দ হাসে। তোর বেশ ভালোই ভালোবাসা, ভালোবাসা আর মজার মজাও। একথা বলে আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে সে জমির দিকে চলে যায়। ওদিকে মাটির ঘরে অনামিকা বাইরে বেঞ্চের উপরে বসে সেলাই করছিল। মা অপর্ণা হাতে ব্যাগ নিয়ে বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন। অনু, তরি তরকারি আনতে আমি বাজারে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। মা, সত্যি করে বলো তো একটা কথা, তুমি বাজার যাচ্ছ না বাজার যাওয়ার নাম করে নিজের বোন সারদার কাছে যাচ্ছ? দুটো কাজের জন্যেই যাচ্ছি। তুমি বারবার ওনাদের বাড়িতে কেন যাও বলো তো? আমি বলেছি না আমি এখনই বিয়ে করব না। বিয়ে না করে এভাবেই নিজের বাপের বাড়িতে বসে থাকবে নাকি? আমি এমনি এমনি নেই মা। বাবা ঋণের বোঝা ওঠাতে না পেরে তিনি আমাদেরকে ছেড়ে এভাবে চলে গেলেন। তার সব ঋণ ধার শোধ করতে হবে, তবে আমি বিয়ে করব। আর বিয়ে করার পরেও কিন্তু আমি তোমাকে নিজের সঙ্গে নিয়ে যাব। আমি কোথাও যাব না থাকতে, এখানেই থাকবো যেটা তোমার বাবা বানিয়ে গেছেন। তোমার ইচ্ছে, তবে তুমি ওখানে যেও না। তুমি এখন বাজারে যাও, বাজারে জিনিসপত্র কেনা হয়ে গেলে তারপর তুমি বাড়ি ফিরে এসো। সেলাই করার দরুন আশেপাশে নজর রেখো। যখনই মনে হবে যে অরবিন্দ আসছে, আশেপাশের প্রতিবেশী পার্বতী কাকি বা রেণুকা কাকিকে তাড়াতাড়ি করে ডেকে নিও। মা, আমি সব কিছু সামলে নেব। যেটা বলছি সেটা শোনো। কেউ যদি আসে তাড়াতাড়ি করে ভেতরে গিয়ে দরজা লাগিয়ে নিও। আচ্ছা মা, তুমি চিন্তা করো না যে বাড়িতে মেয়ে আছে, সে কি করে সবকিছু সামলাবে। তুমি শুধু ভালোভাবে রাস্তা দেখে হাঁটবে, কেমন? একথা হওয়ার পরে অপর্ণা নিজের বাড়ি থেকে রওনা দেয়। সেই গ্রামেই সারদা আর তার পরিবার একটি বিল্ডিংয়ে থাকত। স্বামী প্রসাদ যখন অফিসের জন্য তৈরি হচ্ছিলেন তখন সারদা তার কাছে যায়। হ্যাঁ গো, বিকেলবেলায় অফিস থেকে ফেরার পথে একবার হবু বেয়ানার সাথে দেখা করে নিও। সব কিছু খুলে বলো, যাতে অনামিকাও ভালো করে বুঝতে পারে। এদিকে আমাদের ছেলে রমেশ আর ওদিকে অনামিকা, দুজনেরই তো বিয়ের বয়স বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে সারদা, আমি বলবো। আগে আমার লাঞ্চ বক্সটা দিয়ে দাও। এ কথা বলে সারদা সেখান থেকে চলে যায়। ওদিকে রমেশ অনামিকার কাছে যায়। অনামিকা রমেশকে দেখে সম্মান দিয়ে বলে, আসুন আসুন, এখানে বসুন। এ কথা বলে সে একটি খালি চেয়ার তাকে বসতে দেয়। রমেশ সেখানে গিয়ে বসে। তুমি কি জল খাবে? আমাকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই অনামিকা। আমার বাবার ঋণের বোঝা আমি আমার মায়ের কাঁধের উপরে ছেড়ে চলে আসতে পারি না। শুধু আপনাকে আমি এইটুকু বোঝাবার চেষ্টা করছি। আমি একটা কথাই বুঝতে পারছি না। আমি যখন বলছি আমি সব ঋণ ধার শোধ করে দেবো, তাহলে তুমি বুঝতে চাইছো না কেন? তুমি তোমার মতন সেলাই মেশিনে সেলাই করো।
তুমি তো আমাদের বাড়ির নও। আমি চাই বাবার নেয়া ধারের টাকা আমি নিজের কঠিন পরিশ্রমের টাকা দিয়ে শোধ করি, তাই এত পরিশ্রম করছি। তুমি শাশুড়ি মা শ্বশুরমশাই শুধু এইটুকু একটু বোঝো না। ঠিক আছে, তাহলে আর কি বলবো। আমি অফিসে বেরোচ্ছি, টেক কেয়ার। সময় পেলে ফোন করে নিও। আচ্ছা বেশ, ঠিক আছে। তোমাকে ছাড়া আর আমার আছেটাই বা কে? কথা বলার পরে রমেশ খুশি খুশি সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে অরবিন্দ কিশোরের পরিকল্পনা অনুযায়ী ভয় না পেয়ে সোজা অনামিকার কাছে যায়। অনামিকা কিশোরকে দেখে ফেলে। অনামিকা, আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমার কাছে চেঞ্জ টাকা নেই অরবিন্দ। চিচি, চেঞ্জ টাকার সাহায্যের দরকার নেই অনামিকা। আসলে আমার বন্ধু আছে না কিশোর। হ্যাঁ জানি। তাহলে? অমৃতা নামের একটি মেয়েকে সে ভালোবাসে। তাহলে কি সে বিয়ে করতে চাইছে না? না না, আমাদেরকে ওখানে দাঁড়িয়ে বিয়ে দিতে হবে। মানে? কিশোরের বাড়ির লোকেরা বিয়েটাকে মেনে নিচ্ছে না, তাই আমাদেরকে গুরুজন হয়ে সেখানে তাদের বিয়ে দিতে হবে। আমার কাছে অত সময় নেই, আর আমার এত বয়সও নয় যে দাঁড়িয়ে থেকে আমি কারোর বিয়ে দেব। তাই আমি কোথাও যাচ্ছি না। আর তুমি এখান থেকে গেলে তাহলে আমি একটু শান্তিতে কাজ করতে পারবো। তোমাকে সঙ্গে করে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। কথা বলে সে অনামিকার হাত ধরে নেয়। তাতে অনামিকা ভীষণ রেগে যায়। হাতটা ছাড়ো বলছি, কেউ দেখে নিলে অন্য কিছু ভাববে। এখন ছাড়বো না আমি। যতক্ষণ না কেউ দেখে ফেলে আমি ততক্ষণ ছাড়বো না। কথা বলে সে অনামিকার হাতটা টিপে ধরে। তার ফলে অনামিকা রেগে গিয়ে অরবিন্দকে একটা কষে থাপ্পড় লাগায়। অরবিন্দ এবার রেগে যায়। সে তার হাতটা ছেড়ে সোজা তার কাঁধে হাত রাখে। অনামিকা আগে থেকে অরবিন্দের হাবভাবটা জানত, তাই সে টেবিলের ড্রয়ারে লঙ্কা গুঁড়ি রেখেছিল। লঙ্কা গুঁড়ির প্যাকেট বের করে সে অরবিন্দের মুখে ছুঁড়ে মারে। লঙ্কা গুঁড়ির জ্বালায় অরবিন্দর মুখ জ্বালা করতে লাগে। তখন অনামিকা তাড়াতাড়ি করে ঘরের মধ্যে পালিয়ে গিয়ে দরজা বন্ধ করে নেয়। ঠিক সেই সময় প্রসাদ স্কুটি নিয়ে অফিস যাওয়ার পথে সোজা অনামিকার বাড়িতে চলে যায়। দেখে দরজাটা হালকা করে খোলা আছে। সেলাই মেশিনের কাছেও কেউ নেই। মেশিনের টেবিলের ওপরে লঙ্কা গুঁড়ির প্যাকেট রাখা আছে। কিছু একটা ঘটেছে তার অনুমান প্রসাদ লাগায়। জানলার ফাঁক দিয়ে ঝেঁকে সে ভেতরে দেখে অনামিকা নিচে বসে চোখে জল ফেলছে। প্রসাদ ভীষণ ঘাবড়ে যায়। মা, অনামিকা, দরজাটা খোলো, আমি প্রসাদ মেসোমশাই এসেছি। তার ডাক শুনে চোখের জল মুছে অনামিকা এসে দেখে হবু শ্বশুরমশাই এসেছেন। বাবা, আপনাকে দেখে মনে হয় যেন আমার নিজের বাবা ফিরে এসেছেন। আরে আরে, আমি তো ভাবলাম আমি তোমার বাবাই। তুমি কেন কাঁদছো? ওদিকে যে দেখলাম মেশিনের ওপরে লঙ্কা গুঁড়ি পড়ে আছে। হ্যাঁ বাবা, ওই অরবিন্দ বাবা। কথা বলে অনামিকা খুব কাঁদতে লাগে। তখন প্রসাদ পুরো ব্যাপারটা বুঝে যায়। এভাবে ছেড়ে দিলে ওরা কখনো শিক্ষা পাবে না। কিছু একটা করতে হবে, এমন কিছু করতে হবে যাতে তোমার নাম না আসে। সেটা আমি সামলে নেব। এত কষ্ট করেও তুমি এখানে কেন আছো মা? বাবার সব ঋণ ধার যে আমাকে শোধ করতে হবে। ওখানেও থেকে তো তুমি এসব করতে পারো। কথা বলার পরে অনামিকা কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দেখো মা, ঘরে পুরুষ মানুষ না হওয়াতে জানো তো কত লোভী চোখের নজর থাকে। আমি বোঝাচ্ছি, তাও তুমি বুঝছো না। ওই অরবিন্দ আজ এখানে এসে তোমার কাঁধে হাত রাখলো। যদি উঁচু নিচু কিছু হয়ে যায়, পালাবার পথ না পাও, তখন তুমি কি করবে বলো দেখি? তাহলে আপনি কি চান বাবা? যত তাড়াতাড়ি হোক তোমার আর রমেশের বিয়ে দেওয়া হবে। তারপর তুমি দর্জির যে সব কাজ করছো সেটা ওখানে থেকে করবে। ঠিক আছে বাবা। কথা বলে প্রসাদ খুশি খুশি সেখান থেকে চলে যায়। দুদিনের মধ্যেই সারদা, প্রসাদ, অপর্ণা তিনজনে মিলে পুরোহিত মশাই পরমেশ্বরের কাছে যায়। তারপর তিনি রমেশ আর অনামিকার কুষ্টি দেখে একটা বিয়ের ভালো মুহূর্ত দেন। তা শুনে সকলেই ভীষণ আনন্দিত হয়। তারপর তাদের যত আত্মীয় স্বজনেরা ছিল, পরিচিত লোকেরা ছিল, তাদেরকে রমেশ আর অনামিকার বিয়ের খবরটা তারা জানায়। তারপর সেই দিন আসে যেদিন রমেশ আর অনামিকার বিয়ে হবে। অনামিকা বিয়ের সাজসজ্জায় খুব সুন্দরভাবে তৈরি হয়। কিন্তু বিয়ের দিন মণ্ডপের কাছে রমেশ বিনা প্যান্ট পরেই অনামিকার কাছে চিন্তিত অবস্থায় ছুটতে ছুটতে আসে। তা দেখে অনামিকা, ছিছি, এটা কি গো? ছিছি অনু, ভুল বোঝো না আমাকে। এই বিয়ের জোড়ের প্যান্টটা দেখো,
এটা ছেঁড়া। একথা বলে সে নিজের ছেঁড়া প্যান্টটা দেখাতে লাগে। তারপর বিয়ের মণ্ডপ থেকে উঠে কনে অনামিকা রমেশের ছেঁড়া প্যান্টটা নিয়ে গিয়ে সেলাই মেশিনে সেলাই করতে লাগে। অনামিকাকে এভাবে সেলাই করতে দেখে রমেশ ভীষণ আনন্দিত হয়। তারপর ওই সেলাই করা প্যান্টটা পরে রমেশ এসে বিয়ের পিঁড়িতে বসে। কিছুক্ষণ পরে কনের সাজে অনামিকা এসে রমেশের পাশে বসে। রমেশ আর অনামিকার খুব ধুমধাম করে বিয়ে হয়। অনামিকা নিজের নতুন জীবন শুরু করার জন্য শ্বশুরবাড়িতে পা রাখে। আজকের গল্প ছিল দর্জি বৌমা। আগেও আমরা এরকম অনেক ভালো ভালো গল্প নিয়ে আসব। ততক্ষণের জন্য নমস্কার।